ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীর ভিডিও বার্তা। কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান। সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা। জানালেন আওয়ামী লীগের ২১ জনের মৃত্যুর তথ্য, আহতদের চিকিৎসায় খোঁজ খবর। কোটা সহিংসতায় ১৪৭ জন নিহতের তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনীতিকদের উদ্বেগ, টেকসই সমাধান চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি। নিরাপরাধ অনেককে গ্রেপ্তারের অভিযোগ স্বজন। শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের চেষ্টা হয়েছিল বললেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বললেও গ্রেফতার অব্যাহত রেখেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ১০ দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালু। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক খুলবে আরও পরে। ফেসবুক কর্তৃপক্ষ মেটাকে বিটিআরসিতে তলব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক জানিয়েছেন, কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহিংসতায় আহত নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। এইসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আহ্বান জানিয়েছেন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। এ সময় আন্দোলনের আরও ৫ সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। প্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে খেলা বারবার হতে দেওয়া হবে না। সহিংসতায় খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে গণভবনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। সহিংসতার বিষয়ে তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষ মেরে ঝুলিয়ে রাখার মতো বর্বরতার সাথে জড়িতদের মানুষের নিরাপত্তার স্বার্থেই বিচার করতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ পরিবারের সদস্যদের সাথে গণভবনে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে দেয়া হয় পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ। উপস্থিত ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী নিহতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি খোঁজ খবরও নেন। বলেন, দেশের মানুষের জন্য উন্নয়ন, তাতে বাধা দেয়া বা জ্বালিয়ে পুড়িয়ে দেয়া কোনোদিনই গ্রহণযোগ্য নয়। চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম, কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। সহিংসতায় জড়িতরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি তার। আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওয়েতে কারা চলে? মানুষের কাজ করাটাই তো আমার কাজ।
আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে জামাত শিবিরের সন্ত্রাসীরা শুরুতে ঘাপটি মেরে থাকলেও এক পর্যায়ে ভয়ঙ্করভাবে আবির্ভূত হয়। যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক এবং যেখানে যেখানে সাফল্য, সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানেই হামলা করে। জনগণের কল্যাণ হয়, সরকারের সাফল্য আছে এমন সব স্থাপনায় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সন্ত্রাসীদের হামলার শিকার কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন ও ডেটা সেন্টারের কথা উল্লেখ করেন তিনি। জানান, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত তার দলের ২১ জন নেতাকর্মী নিহত হয়েছে। নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জীবন জীবিকা ও বিনামূল্যে সুচিকিৎসায় সরকারের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রবিবার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার পাশাপাশি তাদের দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা ও নির্যাতনের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। সেখানেও সাম্প্রতিক কোটা আন্দোলনে সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন, পাশাপাশি সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিনের সহিংসতায় ১৪৭ জনের মৃত্যু তালিকা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় নিরপরাধ কাউকেই ধরা হচ্ছে না বলে দাবি করেন এই মন্ত্রী। নিজেদের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলেও দাবি তার। আরও বলেন, এবারের সহিংসতা বিএনপি জামাত আমলের জঙ্গি বাংলা ভাইয়ের নৃশংসতাকেও হার মানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার ১০ দিন পর সচিবালয়ে হতাহতের পরিসংখ্যান দিতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ককে কবে ছেড়ে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, তারা নিজেরাই বলেছিল ঝুঁকিতে আছেন, তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী। কোন কোন দল ও ব্যক্তি তাদের প্ররোচনা দিয়েছে এসব প্রশ্নের জবাবও তারা দিচ্ছেন। তারপরে আমরা দেখলাম আরো 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ 14টি বিদেশি মিশন। চিঠিতে গত কয়েকদিনের ঘটনায়, প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে এসব ঘটনায় মর্মাহত বলেও জানিয়েছেন মিশনের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। নতুন করে আর যেন প্রাণহানির ঘটনা না ঘটে সেই ব্যাপারেও তাগিদ দেওয়া হয়েছে এই চিঠিতে। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা। আটক ব্যক্তিদের যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে। যৌথ চিঠি প্রেরণকারী অন্যান্য দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও অস্ট্রেলিয়া।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীতে ঘটে যাওয়া সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের জামিন চাইতে পুরনো ঢাকার আদালত পাড়ায় স্বজনদের ভিড় বেড়েই চলছে। নিরপরাধ অনেককেই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। আটক হওয়া পরিবারের সদস্যদের জন্য জামিন চাইতে রবিবার দিনভর আদালতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বজনদের দিশেহারা হয়ে ছুটতে দেখা যায়। তাদের অভিযোগ, কি অপরাধে কোন মামলায় আটক করা হয়েছে সেই তথ্যও দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। দাঁড়িয়ে থাকা সারি সারি প্রিজন ভ্যানের মধ্যে নিজের ভাইকে খুঁজছিলেন আরেক ভাই। 7 দিন আগে বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যান ছোট ভাই মাইনুদ্দিন। রাজধানীর মিরপুরের বেনারসি পল্লী থেকে কাপড়ের দোকানের কর্মচারী তাজুলকে তুলে নেওয়ার অভিযোগ করলেন তার স্বজনরা। আইনজীবীরা বলছেন, কোনো মামলায় কাউকে গ্রেফতার বা আটক করা হলে পরিবার ও আইনজীবীকে তথ্য দেওয়া বাধ্যতামূলক। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেটি নজরে রাখা উচিত বলেও মনে করেন তারা। থানার ওসি ফোন ধরার পরে বলতেছে যে আপনার বাইরে তো আমি ধরে নিয়ে এসেছি, সে জ্বালা পোড়ার সাথে জড়িত আছে। এই কথার ভিত্তিতে তারা নিয়ে আসছে। পরে আমরা থানায় যেয়ে চেষ্টা করলাম, কোনোভাবেই পারলাম না। তারপরে আমরা বাধ্য হয়ে আবার গেছি পল্লবীতে, যে ওখানেও থাকতে পারে, ওখানেও গেছি, ওখানেও এন্ট্রিতে ওর কোনো নাম নাই, ওখানে নেয়নি। তারপরে এখন কি করবো, পরে আবার রাতে 10টার দিকে আমরা ডিবি অফিসে গেছি, সেখানে যেও কোনো ইনফরমেশন পাই নাই। ওখান থেকে ঘুরে আসতে হয়েছে, রাত 12টা বাজে আমরা ওয়েট করে তারপরে ঘুরে আসছি। এরপরে এখন ওনারাই বললো যে সকালে হয়তো কোর্টে চালান করা হইতে পারে, তো সেই কারণে কোর্টে আসছি। সকাল 7টা সাড়ে 7টার দিকে আসছি, এখন পর্যন্ত এভাবেই আসছি, এখনো আমরা কোনো খবর পাই নাই। তো একটা মানুষ কথাও বলতে পারবে না, মানে সত্য ন্যায় নিয়ে কথা বলাটাও, মানে তুমি চোখে দেখবা, কানে শুনবে, বাট মুখে তুমি কিছু বলতে পারবে না। আমার আব্বাই ফোন দিয়েছিল বাড়ির থেকে যে তুমি কই আছো, কইছে যে আমি সাইনবোর্ড আছি, আইতে আছেন। এর মধ্যে 10 মিনিট পরেই ওর মোবাইলে আর আমরা সংযোগ পাইনি, আর আমার আব্বাইও পায় না, কেউ আর পায় না। ওই থেকেই আর খোঁজ খবর আমরা পাই না। আমরা থানায়, ডিবিতে, বিভিন্ন জায়গায় খবর নিছি, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ আমরা, হাসপাতালে গেছি, ঢাকা মেডিকেল গেছি, মর্গে গেছি, কোনো জায়গায় তার কোনো খোঁজ পাইতে আসি না। থানার থেকে এককালে হুদাহুদি ধরছে আমার ভাইটারে, বাসা থেকে বিয়ে খাইছে, এর থেকে হুদাহুদি ধরছে আমার ভাইটারে। ছেলেটারে লইছে যে ছেলেটার মনে হয় অনেক মামলা দিয়ে দিছে, অনেক ধরনের মামলা দিয়ে দিছে। 7 দিন দিছে রিমান্ড। এখন মনে করেন এই উকিল করছি, উকিলে 3 দিনই মঞ্জুর করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের সহিংস পরিস্থিতি এড়াতেই কারফিউ জারি করা হয়েছিল। শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলেও জানান তিনি। বলেন, এখনও দেশ বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া বিবৃতি কোটা সংস্কার আন্দোলন আগুন সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত কিনা তা খতিয়ে দেখতে হবে। যারা বিদেশে বসে বিবৃতি দিয়ে যাচ্ছেন তাদের দেশে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা ধ্বংসযজ্ঞ পরিদর্শন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে বিএনপি জামাত দেশের সম্পদ ধ্বংস করেছে, নৈরাজ্য চালিয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিবৃতির নামে অন্ধকারে ঢিল ছুঁড়েছেন। আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে, কাউকে আক্রমণ করেনি বলেও দাবি ওবায়দুল কাদেরের। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। এই ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই ইউনূস আমাদের শহীদ মিনারে যায় না, এই ইউনূস করোনা জাতীয় কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সারা দেশে দলের 9,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা সাবেক মন্ত্রী ও এমপি সহ বিএনপির অসুস্থ সিনিয়র নেতাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো 5 থেকে 7 দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। জেলখানার ভিতরেও নেতাকর্মীদেরকে নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক ও আইনের পরিপন্থী। কোটা সংস্কার আন্দোলনের সময়
গ্রেফতার সিরাজগঞ্জ পৌরসভার বিএনপির সদস্য সঞ্জীব ভুইয়াকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার পর রবিবার তিনি মারা গেছেন। বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী ও কোটা সংস্কারের নেতাদেরকে নির্যাতন করা হবে না, অপরদিকে শিক্ষার্থীদেরকে গ্রেফতার অব্যাহত রয়েছে। সারা দেশে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করল, তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি, বরং তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছেন। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত কাফরুল থানায় এক মামলায় এই 3 নেতা সহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের অন্য 5 জন হলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নেতা এম এ সালাম, সাইদুল হক, বাবুল ও সালেহিন। এর আগে রামপুরা থানার মামলায় রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন, আমিনুল ইসলাম ও জামাত নেতা মিয়া গোলাম পরোয়ারের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আর বনানী থানার মামলায় নুরুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ওই রিমান্ড চলাকালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল বলে গতকাল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ওই নেতাদের গ্রেফতার করা হয়। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা মামলায় 17 বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শিশু হিসেবে ঘোষণা করে ফাইয়াজের রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রবিবার ফাইয়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই নির্দেশনা দেওয়া হয়। কলেজ ছাত্র হাসনাতুল ইসলাম ফাইয়াজকে শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার আবেদনে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়সের প্রমাণ দিতে না পারায় আদালত রিমান্ড মঞ্জুর করে। কোটা আন্দোলনের সময় গত 19 জুলাই মাতোয়াইলে এক পুলিশ সদস্যকে হত্যার পর ঝুলিয়ে রাখার মামলায় 17 জনের মধ্যে 16 নম্বর আসামি করা হয় শিশু ফাইয়াজকে। টানা 10 দিন বন্ধ থাকার পর আজ বিকেল 3টা থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। এদিকে ফেসবুক ও টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। আগামী 31 জুলাইয়ের মধ্যে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সশরীরে হাজির হয়ে সরকারের দেয়া চিঠির যৌক্তিক জবাব দিতে বলা হয়েছে। রবিবার সকালে বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর সব অপারেটরের গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশে স্থবির হয়ে পড়লে গেল 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যের 350টি বাড়ির বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বেনজিরের দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়ে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। আহমেদ সারোয়ারের রিপোর্ট।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিজ নামে যুক্তরাজ্যে ৩৫০টি বাড়ি থাকার খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টির অনুসন্ধান চেয়ে এক আইনজীবী হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে ৩৫০টি বাড়ি কিনেছেন, যার মূল্য হলো ২,৭৭০ কোটি টাকা, বাংলাদেশের মোট জিডিপির এক অংশ। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। এদিকে রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী আবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে সাবেক আইজিপি বেনজিরের নামে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদক। কি দিনে বা পরপর 2 দিন 3 দিনের মধ্যে বেশ অনেক কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে, কোন ব্যাংক থেকে উঠিয়েছে, কীভাবে উঠিয়েছে, সে অ্যাকাউন্ট নাম্বার কত, এফডিআর নাম্বার কত তারিখ টাকাটা উঠিয়েছে, আমরা পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলোতে দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন। অনুসন্ধান যে পর্যন্ত হয়েছে তার সর্বশেষ আপডেট দিয়েছি এবং আমরা এটাও বলেছি অনুসন্ধানকারী দল কমিশনকে একটি পরামর্শ দিয়েছে যে ওনার বিরুদ্ধে যেন সম্পদ বিবরণীর নোটিশ জারি করে ওনার সম্পদের বিবরণ চাওয়া হয়। গত 23 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেয় হাইকোর্ট। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যবসায়ীরা সরকারের পাশে রয়েছেন, তাই সরকারও ব্যবসায়ীদের পাশেই থাকবেন। রাজধানীতে বিডা কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রায় 3 ঘন্টার বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান আরও জানান, কোটা আন্দোলনের সময় ব্যবসা বাণিজ্যের খাতভিত্তিক ক্ষতির পরিমাণ ব্যবসায়ীদের গতকাল সন্ধ্যার মধ্যেই লিখিতভাবে জানাতে বলা হয়েছিল। কথা বলেন বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজের বিষয়েও। বিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানিয়েছেন, ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার বিষয়টি আলোচনা হবে ক্যাবিনেট মিটিংয়ে। অহিংস ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায়কে স্থায়ী করতে সংসদে আইন পাশ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। সরকার সময় মতো সঠিক পদক্ষেপ না নেয় কোটা ছাত্রদের এই সংস্কার আন্দোলনে এমন ভয়াবহ পরিস্থিতি ঘটেছে বলে দাবি করেন মুজিবুল হক চুন্নু। বলেন, সংস্কার হওয়া আপিল বিভাগের এই রায় সংসদে আইন পাশের মাধ্যমে স্থায়ী করা দরকার। শক্তি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন দমনের নিন্দা জানিয়ে তিনি নিহত ছাত্রদের বীর মুক্তিসেনা হিসেবে উল্লেখ করেন। কমিশন গঠনের মাধ্যমে নিহতের সংখ্যা, সকল উস্কানিদাতা সরকারি কর্মকর্তাদের শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সকল শিক্ষার্থীকে হয়রানি না করে নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিও জানান মুজিবুল হক চুন্নু। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। সকালে রাজধানী বনানীতে কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ৭১ স্বাধীনতার যুদ্ধের সময় এভাবেই আক্রমণ ও লুটতরাজ হয়েছে। আন্দোলনের নামে যারা দেশের সম্পদ বিনষ্ট করছে তারা দেশকে কখনোই ভালোবাসে না। যারা এই নৈরাজ্য চালিয়েছে, দেশের সম্পদ পুড়িয়ে মানুষের নিরাপত্তার বিঘ্নিত করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। এদিকে সেতু ভবনে অস্থায়ী কার্যালয়ে কাজ শুরু করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীর ভিডিও বার্তা। কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা জানালেন। আওয়ামী লীগের 21 জনের মৃত্যুর তথ্য, আহতদের চিকিৎসার খোঁজ খবর। কোটা সহিংসতায় 147 জন নিহতের তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনীতিকদের উদ্বেগ, টেকসই সমাধান চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, নিরাপরাধ অনেককে গ্রেফতারের অভিযোগ স্বজনদের। শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের চেষ্টা হয়েছিল বললেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বললেও গ্রেফতার অব্যাহত রেখেছে সরকার, অভিযোগ মির্জাফর।
10 দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালু। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক খুলবে আরও পরে। ফেসবুক কর্তৃপক্ষ মেটাকে বিটিআরসিতে তলব। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।